আমাদের আজকের গল্প সংসার সিরিজের পিচ্চি বউয়ের সংসার। অজন্তার যখন ১৩ বছর বয়স তখন আমার সাথে বিয়ে হয়। তখন ও বুঝতো না বিয়ে কি জিনিস। ওর কাছে তখন বিয়ে মানে একসাথে ঘুমাবো, আমাদের বাসায় থাকবে, এটুকুই। তাই বিয়ে করতে রাজি হয়। অজন্তা হচ্ছে আমার রুমানা আন্টির মেয়ে। রুমানা আন্টি হচ্ছে আমার মায়ের পুতুল খেলা কালের বান্ধবী। তখন তারা পুতুলকে ছেলে মেয়ে বানিয়ে বিয়ে দিয়েছিল। আর আজ আমার আর অজন্তার বিয়ে। কিন্তু বিয়েতে আমি একটুও রাজি না। কারণ পিচ্ছি একটা মেয়েকে কিভাবে বিয়ে করব? আমি ইউনিভার্সিটি পড়ুয়া একজন স্টুডেন্ট, কিভাবে ক্লাস 8-এ পড়া মেয়েকে বিয়ে করি? এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে তার কারণ, ইউনিভার্সিটিতে মাহির সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন মা কি জানি মনে করে কলেজে আসছিল, এসে প্রথমে আমাকে আর মাহিকে গল্প করতে দেখে উনার মনে হচ্ছে আমরা প্রেম করি, তাই এই বিবাহের আয়োজন। বাড়িটা সেই সাজানো হয়েছে, তাতে আমার কি? আমি তো পালাবো, কিন্তু পালিয়ে যাব কোথায়? আগে তো পালাই, তারপর চিন্তা করা যাবে। আমি কামরুল ইসলাম ইথান, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আর যার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে তার নাম অজন্তা। পালাতে যাব এমন সময় রুমানা আন্টির কল আসলো। কি জামাই বাবাজি, কেমন আছো? রুমানা আন্টি। আমি চুপ করে রইলাম। তোমার সাথে অজন্তা কথা বলবে। আন্টি। মনে মনে ভাবলাম এই পিচ্ছিটা আবার কি বলবে। হ্যালো ইথান ভাইয়া, কেমন আছেন? অজন্তা। এমন সময় আন্টি অজন্তাকে ধমক দিয়ে বলল, ভাইয়া কি? আজ বিয়ে তোর সাথে ভাইয়া বলিস কেন? ওগো শুনছো এই সব? বল। ওগো শুনছেন? অজন্তা। এই সব শুনতে ভালো লাগে না ইথান। আমারও ভালো লাগে না। শুনলেন তো মা কেমন করল? আন্টি চলে গেলে তখন ফোন দিও। মা চলে গেছে। কি জন্য ফোন দিয়েছ? আচ্ছা ভাইয়া, আপনার ফোনে গেমস আছে। আপনার ফোন বিয়ের পর ধরতে দিবেন নাকি আব্বু আম্মুর মতো আপনিও বকা দিবেন? অজন্তা। কেন? ইথান। আমার গেমস খেলতে খুব ভালো লাগে। খেলতে দিবেন তো বলেন। মায়া ভরা কণ্ঠে বলল। মনে মনে, আমি তো বিয়ের করব না। তাও বলি হ্যাঁ হ্যাঁ দিব। আর একটা কথা ছিল। অজন্তা। কি? ইথান। আপনার ফোনে নেট থেকে কার্টুন ডাউনলোড দিবেন, আমার খুব ভালো লাগে কার্টুন। আল্লাহ বাঁচাও, মনে মনে বললাম। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনিও কি আব্বু আম্মুর বকা দিবেন সারা দিন কার্টুন দেখলে? না না, দেখতে পারবা। এই তো আমার লক্ষ্মী জামাই, বলে ফোন কাটে। মেয়েটা কয়, কি লক্ষ্মী জামাই বলে? এই মেয়েকে কোনোভাবে বিয়ে করা যাবে না। ফোনটা কেটে পালানোর প্ল্যান করলাম, কিন্তু কোনো কাজ হলো না। ধরেই নিলাম বিয়েটা করতেই হবে, পালাতে তো পারলাম না। এখন ভাবছি কোনোরকম যদি আন্টির বাড়ি থেকে পালাতে পারি। বিয়ে করতে গেলাম, কিন্তু অজন্তাদের বাসায় তেমন আয়োজন করা হয়নি। কারণ অজন্তা ছোট, যে কোনো ঝামেলা হতে পারে, তাই ভাবলাম অজন্তার সাথে দেখা করে আসি। তাই অজন্তার রুমের দিকে গেলাম। অজন্তাকে সাজাচ্ছিল। অজন্তাকে নাকি ভয় দেখিয়ে রাজি করাইছে। আমি রাজি, পড়াশোনা করতে ভালো লাগে না। সামনে জেএসসি পরীক্ষা। অজন্তা। মনে মনে বললাম, পিচ্ছিটা কয় কি? ভাইয়া কি ভাবছেন? অজন্তা। কিছু না, আমি একটা কথা বলতে চাই। ইথান। বলেন। আমি বিয়ে করতে চাই না। ইথান। তাহলে আমার গেমস খেলার কি হবে আর কার্টুন দেখা?
প্লিজ আমাকে পালাতে সাহায্য করো। আমি তোমাকে আমার মোবাইল দিয়ে যাচ্ছি, তোমার যা ইচ্ছে করো, কিন্তু তবুও আমাকে পালাতে সাহায্য করো। সত্যি দিবেন? অজন্তা অবাক হয়ে, সত্যি। আচ্ছা আসেন, আমি পালাতে সাহায্য করব। অজন্তা ফোন হাতে পেয়ে অনেক খুশি। এমন সময় অজন্তা বলল, আসেন ভাইয়া, আমার রুমের ব্যালকনি দিয়ে নামা যায়। আমি গিয়ে তাকিয়ে দেখলাম নামলেই সোজা রাস্তা, তারপর আমি নাই। পাইপ বেয়ে নামতে যাব এমন সময় কেউ একজন খপ করে ঘাড় ধরে ফেলল। মাথা ঘুরিয়ে দেখি অজন্তা। ঘাড় ধরলা কেন? ইথান, আগে উঠে আসেন, তারপর বলছি। অজন্তা, উঠে বললাম কি বলো? ফোন দিলেন, ফোনের চার্জার কই? অজন্তা, কেমন দা লাগে, একটা কিনে নিবা? আমি ছোট মানুষ, টাকা পাবো কই? আমি কিছু টাকা হাতে দিয়ে বললাম, এই যে টাকা, কিনে নিও, যাই আমি। ইথান, এই যে শুনেন, বিয়ে করতে হবে। অজন্তা, মানে কি? মানে আমার হাতে ফোন দেখলে নিয়ে যাবে, আর বিয়ে হলে কেউ কিছু বলতে পারবে না। না, আমি বিয়ে করব না। আমি কি সবাইকে ডাকবো তাহলে? অজন্তা, না। তাহলে আমার আগে আগে চলেন। শেষ পর্যন্ত পিচ্ছি একটা মেয়ে ভয় দেখিয়ে বিয়ে করল। বিয়ে করে বউ নিয়ে বাসায় আসলাম। আমার রুমটা আজ হরেক রকম ফুল দিয়ে সাজানো হয়েছে। রাত 12টায় রুমে গেলাম, দেখলাম অজন্তা মুখে খুব হাসি নিয়ে গেমস খেলছে ফোনে। দেখে খুব রাগ হলো, কিন্তু কিছু বলতে পারবো না, তাহলে খবর আছে। বাসর রাতে মানুষ কি করে আর আমি কি করি? কারণ বউ যে ফোনে গেমস খেলছে। কিছুক্ষণ পর আবার কার্টুন দেখা শুরু করলো। আমি বিরক্ত হয়ে বালিশ নিয়ে এই শীতের মধ্যে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বিছানার দিকে তাকালাম, কিন্তু অজন্তা ঘুমিয়ে পড়ছে। রাত তখন 1টা বাজে, কিন্তু ফোনের স্ক্রিনে আলো দেখা যাচ্ছে। ফোনটা অজন্তার বুকের উপর ছিল। আমি উঠে ফোনটা হাতে নেই। স্ক্রিনের আলো অজন্তার মুখে পড়তেই দেখলাম অজন্তার মুখ দিয়ে কি জানি সাদা বের হচ্ছে, আর হঠাৎ খিঁচুনি শুরু হয়ে গেল অজন্তার। অজন্তার সারা শরীর খিঁচুনি দিচ্ছে। আমি ভয় পেয়ে যাই আর মাকে চিৎকার করে ডাকতে থাকি। আমার ডাক শুনে মধ্যরাতে সবাই দৌড়ে এসে দেখে এই অবস্থা। অনেকে আমার দিকে বড় বড় করে তাকাচ্ছে, আবার কেউ বকাবকি করছে। তারা হয়তো ভাবছে আমি কিছু করেছি, কিন্তু সত্যি আমি কিছুই করিনি। আমি তখন বললাম, অজন্তাকে হসপিটালে নিয়ে যেতে তোমাদের যা ইচ্ছে পড়ে বলো। কেউ একজন বলল, হসপিটালে নিলে পুলিশি কোনো ঝামেলা হতে পারে। তখন আমি বললাম, যদি কোনো ঝামেলা হয় হবে। জেল খাটতে হলে আমি একা খাটবো, কারো চিন্তা করতে হবে না। আমি অজন্তাকে কোলে করে গাড়িতে উঠাই আর হসপিটালে নিয়ে যাই। ডক্টর মুখের লালা বের হওয়া দেখে বলল, ওয়াশ করতে হবে, তাই সবাইকে বের করে দিলেন। আমি, বাবা, মা আর বোন বাহিরে অপেক্ষা করতে লাগলাম। মেয়েটার গায়ে বিয়ের শাড়ি জড়ানো, সাজসজ্জা, কিন্তু হসপিটালের বেডে শুয়ে এখন মৃত্যুর সাথে যুদ্ধ করছে। এর মধ্যে অজন্তার মা বাবা, মানে আমার শ্বশুর শাশুড়ি আসলেন। আমার মেয়ের কি অবস্থা, ও কেমন আছে? শ্বশুর, আমার বাবা উত্তর দিলেন, অপেক্ষা করেন। কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে আসলেন আর বললেন, এখন আর কোনো ভয় নেই। খেয়েছিল কি? বাবা, গর্ভনিরোধক খাবার, বড়ি, পিল খেয়েছিল, কিন্তু ওর তো বিয়ের বয়স হয়নি। আপনারা অপরাধ করেছেন, এর শাস্তি পেতে হবে। ডক্টর, দেখেন এটা আসলে। ইথান, কোনটা কি আসলে বুঝি? বাল্যবিবাহ আইনত অপরাধ, তা জানেন না? ডক্টর, ডক্টরকে অনেক সময় নিয়ে পুরো বিষয়টা বুঝাই এবং ডক্টর বুঝে যায়। অজন্তা পিল খেয়েছিল, আসলে ভুল করে।
কেউ একজন বলেছিল আমি যখন রুমে প্রবেশ করব তখন পিল খাওয়ার জন্য। আর অজন্তা এত কিছু বুঝে না কেন খেতে হয়। 4টা বড়ি একসাথে খেয়ে ফেলে ভুল করে আর এই অবস্থা হয়। আর একটু হলে হয়তো বড় ধরনের ক্ষতি হয়ে যেত। অজন্তা ঘুমাচ্ছে, আমি অজন্তার মাথার কাছেই বসে আছি আর ভাবছি এত অবুঝ মানুষ হয় এই 2023 সালে। রাত প্রায় শেষের দিকে আমি সবাইকে বললাম আপনারা সবাই বাসায় যান, সকাল হলে আসবেন। আমাকে জানালি না। আর এক রাতে প্রেগন্যান্ট কেমনে মাম্মা কবে থেকে চলছে বলে গায়ের উপর পড়ল মাহি। এই কুত্তা, এইটা হসপিটাল, গায়ের উপর পড়ছিস কেন? আর কি সব বলছিস প্রেগন্যান্ট? ইথান। আমার হাতটা বগল দাবা করে মাহি অজন্তাকে বলল। ভাবি ইথানকে নিয়ে গেলাম। মাহি। এই আমি কই যামু রোগী রেখে? ইথান। এই শালা ট্রিট দিবি না বিয়ে করলি? মাহি। কিছু কিছু ফ্রেন্ড আছে যদি মরো তাও লাশের কানে কানে বলবে মামা মরে তো গেলি এখন ট্রিট দে। তোর মাথায় কি সমস্যা আছে? আমি হসপিটালে আর তুই? ইথান। এই দিকে অজন্তা রেগে ফেটে যাচ্ছে, কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। এমন সময় নার্স এসে বলল এখানে এত শব্দ কিসের? রোগীর কাছে একজন থাকেন, দুজন থাকা যাবে না। শালা হসপিটাল থেকে বের হবি না, তখন মজা দেখাবো। এই বলে মাহি চলে গেল। আর আমি আবার গিয়ে অজন্তার পাশে বসলাম, কিন্তু এখন অজন্তা অন্য দিকে মুখ করে আছে, মুখটা কালো করে। আমি জিম মেরে নিচের দিকে তাকিয়ে বসে আছি, এমন সময় দরজা খোলার আওয়াজ পাই। ভাবলাম বাবা মা আসছে, কিন্তু তাকিয়ে দেখি পুলিশ। ইথান দরজার দিকে তাকিয়ে দেখে পুলিশ। পুলিশ দেখে ইথানের বুকটা ধুক ধুক করে উঠল। পুলিশ ইথানের কাছে আসে, এসে জিজ্ঞেস করল, আপনার নাম ইথান? পুলিশ। জি আমার নাম ইথান। তখন পুলিশ অজন্তা দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার নাম কি? অজন্তা। ইশারায় হ্যাঁ বলল অজন্তা। ইথান আপনাকে বাল্যবিবাহের অপরাধে গ্রেফতার করা হলো, চলেন আমাদের সাথে থানায়। পুলিশ। কিন্তু ইথান, আমরা সব প্রমাণ হাতে পেয়েছি। পুলিশ। পুলিশ ইথানকে ধরে নিয়ে যায় বাল্যবিবাহের অভিযোগে। অজন্তা অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ মানে না। ইথানের বাবা মা বা অজন্তার বাবা মা থাকলে এখন বড় সমস্যা হতে পারত। অর্থাৎ ইথান আর অজন্তা ফ্যামিলি বাঁচলেও ইথানের 3 মাসের জেল ও 50,000 টাকা জরিমানা হয়ে যায়। 3 মাস পর আজ ইথান জেল থেকে ছাড়া পাবে, সবাই ইথানের জন্য অপেক্ষা করছে। কিন্তু ইথান পুলিশ সুপারকে রিকোয়েস্ট করল উনি যেন ইথানের ফ্যামিলিকে বলে ইথানকে কাল ছাড়া হবে।
কারণ ইথান ফ্যামিলির উপর রেগে আছে, তাদের জন্য লাল কালির দাগ পড়ে গেল ইথানের জীবনে। পুলিশ সুপার বলাতে ইথানের ফ্যামিলির সবাই চলে যায়। এই 3 মাসে ইথান কারো সাথে দেখা করেনি। অনেকেই আসছে দেখা করতে, কিন্তু ইথান দেখা করতে রাজি হয়নি। ইথানের জীবন থেকে হারিয়ে গেছে 3টি মাস। সেই রাগ অভিমান নিয়ে ইথান চলে আসে ঢাকা শহরে। ফেসবুক ফ্রেন্ড এর সাথে যোগাযোগ করে। ফেসবুক ফ্রেন্ডের নাম হচ্ছে নীলা। নীলা ইথানকে বলে আমি একটা জব দিতে পারবো, কিন্তু সেটা কোচিং সেন্টারে। সেই ভরসায় ইথান ঢাকাতে চলে আসে। আর ইথান নীলার ঠিক করা একটি বাসায় লজিং মাস্টার হয়ে থাকতে যাচ্ছে। এই তো বাসায় এসে পড়ছে। ইথান বাসার কলিং বেলটা বাজিয়ে দিল। একজন ভদ্রমহিলা দরজাটা খুলে দিল। কে তুমি? কাকে চাও? ভদ্রমহিলা: আসসালামু আলাইকুম আন্টি, আসলে আমাকে মিন্টু মামা পাঠিয়েছে আপনাদের বাসায় লজিং মাস্টার থাকার জন্য। নীলা মিন্টু মামার নাম বলতে বলেছিল। মিন্টু পাঠিয়েছে? আন্টি? জি। ইথান: ভিতরে আসো বাবা, দাঁড়িয়ে কেন? আন্টি: আমি ভিতরে গেলাম, তখন আন্টি জিজ্ঞেস করল, তোমার ব্যাগপত্র কই? আসলে আন্টি আসার সময় বাস থেকে হারিয়ে গেছে। ইথান মিথ্যা বলল। ও আচ্ছা, চিন্তা করো না, একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আন্টি। পিছন থেকে কেউ কেটে দিয়ে সিমটা খুলে ফেললাম। আমি আর বাসার সাথে কোন যোগাযোগ করতে যাচ্ছি না। এমন সময় দরজায় ঠকঠক। আমি দরজা খুলে দেখি সেই বেয়াদবটা, এই যে বাহারি নামের মানুষ, খেতে ডাকছে। পপি: এই শুনুন ইথান, আমার বফ আছে, তাই লাইন মেরে কোন লাভ নেই। শরীরে নাই কেরোসিনের গন্ধ, নাম রাখছে আতর আলী। পেতনির মতো দেখা যায়, আমি নাকি লাইন মারমু? মনে মনে কি স্যার কষ্ট পেলেন? না, আসলে বলছিলাম আন্টিকে বলবেন একটু পর আসবো, আর আপনি যেটা ভাবছেন না সেটা আমি কল্পনাও করি নাই। পপি মুখ বাঁকিয়ে চলে গেলেন। তাতে আমার কিছু যায় আসে না। বিকেলে ছাত্রীকে পড়াতে হবে। আন্টি আমাকে পড়ার টেবিলটা দেখিয়ে দিলেন। আমি চেয়ারটা টেনে বসলাম, আন্টি চলে গেলেন। ছাত্রী মানে যাকে আমি পড়াবো তার নাম রোবাইয়া, কিন্তু রোবাইয়াকে এখনো দেখা হয়নি। টেবিলে থাকা বউটা হাতে নিয়ে দেখলাম ক্লাস 8-এ পড়ে। মনে মনে ভাবলাম এখানেও 8। একটু পর রোবাইয়া এসে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? রোবাইয়া: আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? বসো। ইথান: আমার নাম তো জানেন। হুম। যাক, ভদ্র একটা মেয়ে। ভাবছিলাম বড় বোনের মতোই হবে। স্যার তাহলে আমরা পড়া শুরু করি। রোবাইয়া: হুম করো। রোবাইয়া পড়ছে আর একটু পর পর আমাকে দেখছে। আবার পড়ছে, আবার দেখছে। একটা সময় পড়া বাদ দিয়ে রোবাইয়া বলল,
স্যার একটা কথা বলি। বলো। স্যার আমি আপনার উপর ক্রাশ খাইছি। আই লাভ ইউ স্যার, উইল ইউ ম্যারি মি? ছাত্রীর মুখে আই লাভ ইউ শুনে আমি লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লাম, আবার বলে ম্যারি মি। এই রোবাইয়া, তুমি এই সব কি বলছো? আমি কিন্তু আন্টিকে ডাকবো। ইথান: স্যার আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমরা প্রেম করব, কেউ জানবে না। বসেন স্যার, আর আই লাভ ইউ বলবো না। রোবাইয়া: মনে থাকে যেন। আমি বসে গেলাম। স্যার আপনার টুইন্স বাবু কেমন লাগে? কেন? এই সব ছাড়ো, বই খোলে পড়তে বসো। আজ পড়া রাখেন, আজ শুধু গল্প করব আর বাকি 29 দিন পড়ব। প্লিজ স্যার, প্লিজ প্লিজ, হু প্লিজ। এমন ভাবে নাকে কান্না করে বলল, হ্যাঁ না করে পড়লাম না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল থেকে পড়তে হবে। এই তো আমার সোনা জাদু। এখন বলেন টুইন্স বাবু কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু কেন? তাহলে আজ থেকে আমি যমজ যেগুলো খাবার আছে সেগুলো খাবো, তাহলে আমাদের টুইন্স হবে। আমাদের মানে কি সব বলছো? ওমা, মা হতে আপনার হেল্প লাগবে তাই না? আমি শুনছি যমজ খাবার খেলে নাকি যমজ বাবু হয়, আর আপনার তো যমজ বাবু পছন্দ তাই। ইথান রোবাইয়ার কথা শুনে চেয়ার থেকে পড়ে ধপাস করে মেঝেতে পড়ে অজ্ঞান। রোবাইয়া মেঝেতে থাকিয়ে দেখে স্যার পড়ে আছে অজ্ঞান হয়ে। রোবাইয়া ভাবল স্যার খুশিতে অজ্ঞান হইয়া গেছে, আসলে আমার লজ্জা শরম কিছু নাই। রোবাইয়া টেবিলে রাখা গ্লাস থেকে পানি নিয়ে ইথানের মুখে দিতেই ইথান চোখ খোলে তাকায়। আমার কি হয়েছিল? ইথান: স্যার আপনি খুশিতে চিত হয়ে পড়ে গেছিলেন। রোবাইয়া: ক্লাস 8-এ পড়ে এই অবস্থা, আর বড় হলে কি জানি না কি করবে। তখন মনে পড়ল অজন্তার কথা, তাহলে অজন্তা এত বোকা কেন? ও স্যার কি ভাবছেন? দেখো রোবাইয়া, তুমি কিন্তু একটু বেশি কথা বলছো। তুমি এমন করলে আমি কিন্তু আন্টিকে বলে দিব। আপনি এমন কেন? কোন রোমান্টিকতা নাই, আর মাকে কি বলবেন? গাধা কোথাকার, এই সব কথা কেউ শাশুড়িকে বলে? আমি বুঝে গেছি এই মেয়েকে আর পড়ানো হবে না। রোবাইয়াকে ধমক দিয়ে বললাম, এই চুপ থাকো না হলে। রাগ দেখিয়ে চলে গেলাম আর আন্টিকে গিয়ে সব বললাম। বাবা তুমি কিছু মনে করো না। রোবাইয়া ছোট মানুষের আগের টিচার গুলার সাথেও এমন করছে। আন্টি, তাই বলে আন্টি এমন করবে? পরে তো আন্টি আমার দোষ দিবেন পরীক্ষায় ফেল করলে। ইথান: এটা বাবা নতুন কিছু না, প্রত্যেক বছর 2-3টা সাবজেক্টে ফেল করে। আদর দিয়ে মাথায় তুলেন মনে মনে। আমি মনে মনে রাগ করে রুমে চলে গেলাম। গিয়ে দেখি বড় রানী আমার রুমে আমার শার্ট গায়ে দিয়ে আয়নায় বিভিন্ন ভঙ্গি করছে। দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। আমি বিড়বিড় করে, এই বাসার সবাই কি পাগল? আমি তো অল্প দিনে পাগল হয়ে যাব। আমি দরজায় নক করে বললাম, ম্যাডাম আপনার শার্টের মাপ নেওয়া হয়েছে। পপি আমাকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। তারপর আস্তে করে শার্টটা খুলে দেয় এক দৌড়। আমি মনে মনে বললাম পুরাই পাগলের দল। তারপর ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গেলাম। এমন সময় নীলার মেসেজ। কি অবস্থা, কেমন আছো? নীলা: আমারে কই পাঠাইছো পাগলখানায়? ইথান: কেন, কি হয়েছে? কি আর বলল, পিচ্ছি একটা মেয়ে, বিয়ে বাচ্চা, এই সব ভেবে শেষ। আর একজন আছে পপি, আমার রুমে এসে আমার শার্ট গায়ে দিয়ে আছে। একটু ধৈর্য ধরে থাকো, সব ঠিক হয়ে যাবে। আর তোমার কি কোন টাকা পয়সা লাগবে? আন্টি তো বলল দিবে, আমার জমা কাপড় কিচ্ছু নাই। এক পোশাকে কত দিন থাকবো? শীতের পোশাক আছে তো নাকি নাই? আছে, শার্ট খুলে পরিষ্কার করে শুকাতে দিয়ে গেছি। এসে দেখি এই অবস্থা, কেমন দা লাগে কও তো?
এমন সময় আন্টি এসে বললেন, এইখানে 3,000 টাকা আছে, তোমার যা লাগবে গিয়ে কিনে নিয়ে আসো। এত টাকা তো লাগবে না আন্টি। জানিয়ে টাকায় আমার তেমন কিছু কেনা হবে না, তারপরেও বললাম, থাক, রেগে দেও, তোমার লাগতে পারে। আচ্ছা, তুমি কি চিনবে? ঢাকাই তো নতুন। ও, আমি চিনে নিব, তুমি বরং পপিকে নিয়ে যাও। না না না, আমি একাই যেতে পারবো। আরে বাবা, তুমি লজ্জা করো না তো, আমি পপিকে বলে দিচ্ছি। তুমি রেডি হয়ে আসো, পুরা একটা পেইনের মেশিন নিয়ে যেতে হবে। মনে মনে আমি রেডি হয়ে নিচে গেলাম, দেখলাম বোরখা পরে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে, 7 পাট্টা কালো হিজাব নিকাব পরা। ওই যে অনেকগুলা পাট্টা থাকে, কি বলে নামটা আমি জানি না, হাতে মোজা, পায়ে মোজা। ভদ্র মহিলা আমাকে বললেন, চলেন। বোরখাওয়ালি, কই যাব আন্টি? ইথান, শপিং করতে যাবেন না? যাব আন্টি, কিন্তু এই বাড়ির শাকচুন্নির সাথে। এখনো আসছে না কেন? ওই মিয়া আমারে কি কইলেন আমি শাকচুন্নি? আন্টি, আপনাকে বলি নাই? আপনি আন্টির কাছে আসছেন, যান, উপরে আছে উনি। কোন কথা নাই, তাই পিছনে তাকালাম, কিন্তু তাকিয়ে দেখি এত পপি মুখের ঢাকনা খুলে আমার দিকে অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছে। পপি আমার দিকে অগ্নিদেবীর মতো তাকিয়ে আছে। আমাকে ভয়ে ঢোক গিলতে হলো। আমাকে কি বললেন শাকচুন্নি? আমি শাকচুন্নি? পপি, না আসলে আপনাকে বলি, না না নাই, আমি তো ভয় ভয়। পপি এমন সময় গুলির বেগে এসে আমার শার্টের কলারটা ধরে খপ করে ধরে নিয়ে গেল। আজ আপনার খবর আছে, পপি। অতঃপর আমরা রিকশার জন্য ওয়েট করছি। এমন সময় একটি রিকশা আসলো। পপি উঠে বসল, কিন্তু আমি উঠছি না। কি ব্যাপার, উঠেন না কেন? কোলে করে উঠাতে হবে নাকি? পপি, আমি পরের রিকশায় আসছি। ইথান, কেন? আমার সাথে বসতে কোন সমস্যা? না, কিন্তু কেমন দেখায় না? আরে মিয়া, ঢং বাদ দিয়ে আসেন তো। ইথান ভয়ে ভয়ে উঠে বসল রিকশায়। মামা যান। পপি, কিন্তু ইথান পপির পাশে এমন ভাবে বসছে মনে হচ্ছে উনুনের উপর বসে আছে এক সাইড হয়ে। কি ব্যাপার, এমন ভাবে বসছেন কেন? কোন সমস্যা? আরাম করে বসেন। তো আরাম করে বসবেন নাকি জড়িয়ে ধরে বসবো? না না না, আমি বসছি। মানুষ ঠিকই বলে, সোজা আঙুলে নাকি ঘি উঠে না। এবার ঠিক আছে। আপনার গার্লফ্রেন্ড আছে? চুপ। আপনার গার্লফ্রেন্ড আছে? আবার চুপ। ওই কথা বলবেন নাকি রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব? না, বউ আছে। কথাটা শুনে পপি মুচকি হাসলো। আমি কিছু বুঝলাম না। রিকশাটা গিয়ে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। ভাড়া দিয়ে আসেন। পপি, ভাড়া না হয় দিলাম, কিন্তু আমরা রেস্টুরেন্টের সামনে নামলাম কেন? ইথান, কারণ আমার অনেক ক্ষুধা লাগছে। ওমা বাসা থেকে না খেয়ে আসলেন, এইটুকু আসতেই ক্ষুধা লাগছে? মনে হয় আপনি রিকশা চালিয়ে আসলেন। কি বললেন? পপি, কিছু না। মনে মনে যে ছেলের সাথে বিয়ে হবে তার জীবনটা খেয়ে শেষ করে দিবে। পপি কিছু দূর একাই চলে গেছে, পিছু তাকিয়ে দেখে আমি নাই, আবার পিছু এসে, এরকম আহাম্মকের মতো দাঁড়িয়ে আছেন কেন? চলেন। পপি, আমি যাব না। আমার ক্ষুধা লাগে নাই, আমি যাব কেন? আপনারে খেতে বলছে কে? আমি খাবো, আপনি দেখবেন। ইথানের ইচ্ছে এই মেয়েটা রে এখানেই গলাটা চেপে ধরে মেরে ফেলি, এত প্যারা দেয় কেন? ইথান কোন কথা না বলে পপির পিছন পিছন চলল। ইথান মনে মনে আজ দেখাবো প্যারা খেতে কেমন লাগে।
পপি আর ইথান গিয়ে বসল। এর আগে রেস্টুরেন্টে কখনো আসছেন? পপি: আমাদের গ্রামে এই সব নাই। ইথান: সরি, আপনি গ্রামে থাকতেন, এই সব তো নাই। তারপর পপি অর্ডার দিল গ্রিল চিকেন, কুক ইত্যাদি। আমি আপন মনে বসে আছি। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেল, কিন্তু কিছু দূর যাওয়ার পর পপি ডাক দিয়ে বলল, হট ডগ দিয়েন। আমি বোকার মতো ভাব ধরে বললাম, কি হট ডগ মানে? গরম কুত্তা খাবেন আপনি? নাউজুবিল্লাহ, আমি আন্টিকে বলে দিব আপনি গরম কুত্তা খাইছেন। আরে আপনি যা ভাবছেন তা না। পপি: তাহলে কি? ইথান: নিয়ে আসলে দেখতে পাবেন। আচ্ছা, মেনুটা দেখি কি কি অর্ডার দিয়েছেন। পপি বিরক্ত মনে মেনুটা আমার দিকে ছুড়ে দেয়। আমি মনে মনে দেখো চান্দু প্যারা কেমন লাগে। মেনুটা হাতে নিয়ে দেখলাম গ্রিল চিকেন। আমি রিমিকে বললাম, আচ্ছা পপি, একটা কথা বলেন তো। হুমকি? পপি: এই চিকেন জানালার গ্রিলে নিয়ে রান্না করে নাকি বেলকনির গ্রিলে নিয়ে রান্না করে? ও আল্লাহ, দয়া করে চুপ থাকেন, আশেপাশের মানুষ শুনলে কি ভাববে? আচ্ছা চুপ, আমি আর একটা কথা বলি। কি? উনারা এত কুত্তা পায় কই? এদের কি কুত্তার খামার আছে? আশেপাশের কিছু মানুষ শুনতে পেয়ে মিটিমিটি হাসছে, আর আমার মনটাও নাচতে শুরু করছে। আপনাকে মুরগিকে গ্রিল চিকেন বলে? ইথান: পপি চোখে রাগ, মুখে জোর করে হেসে বলল, জি। ওই ওয়েটার আস্ত মুরগি দিলেন, একটা খাঁচা দেন, না হলে তো মুরগি দৌড় দিবে। ইথান: এই কথা শুনে রেস্টুরেন্টের সবাই দেয় হেসে। এদিকে লজ্জায় পপি শেষ, বেচারির আগে শুধু ফুফাচ্ছে। পপির দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে পুরা আগুন ঝরছে। আমি চুপচাপ নিচের দিকে মাথা দিয়ে বসে আছি। বসে আছেন কেন খান? আমি চিকেনটা সামনে নিয়ে বসলাম। পপি আমার হাতে একটা চাকু আর একটা কাটা চামচ দিয়ে বলল, শুরু করেন। 3 মিনিট হয়ে গেল আমি শুধু খাওয়া বাদ দিয়ে চাকু দিয়ে খোঁচাচ্ছি। এটা আবার পপি দেখে বলল, কি হলো, খোঁচাচ্ছেন কেন? সালায় এতক্ষণ ধরে প্লেটের উপর বসে আছে, দেখছি ডিম পারছে কিনা। পপি এবার তেলে বেগুনে জ্বলে উঠল। আপনি কি বোকা নাকি? আমার সাথে ফান করছেন? পপি: চুপ করে খাচ্ছি আমি। এখন খুব ভদ্রতা দেখাচ্ছেন। এমন সময় ওয়েটার আসলো আর বলল, ম্যাম, আপনার হট ডগ। ওই মিয়া ফাইজলামি করেন, এটা গরম কুত্তা। ইথান: না স্যার, এটাই হট ডগ। ওয়েটার: এখানে তো পাউরুটির মতো দেখা যাচ্ছে, কুত্তার ছিটে ফোঁটাও নেই। এটা গরম কুত্তা হয় কিভাবে? 1 টাকাও বিল দিব। সরি সরি, এই যে ইথান সাহেব, প্লিজ চুপ থাকেন আর মাথা কাটবেন না। অনেক লজ্জা দিছেন, আপনাকে নিয়ে হাসাহাসি করছে মানুষ। একটু রাগ হলো, কাটা চামচে জোরে প্রেসার দিতেই পিছলে আমার প্লেট থেকে ছিটকে হাড্ডিটা পাশের টেবিলে বসা একজনের মুখে গিয়ে লাগে। পপি তাড়াতাড়ি করে মেয়েটার কাছে গিয়ে টিস্যু দিয়ে মুখ মুছে দিল, কিন্তু ভদ্র মেয়েটি পপিকে অনেকগুলা কথা শুনাই দিল। অবশ্য কথাগুলা আমাকেই বলছে, কিন্তু আমার গায়ে লাগে নাই। আমি তো মহা খুশি। এখনো বসে আছেন কেন? পপি: খাওয়াটা শেষ করে যাই। ইথান: আপনার আর খেতে হবে না। মেয়েটি কত কথা বলল, আপনার গায়ে লাগলো না? কথাগুলো কি আমাকে বলছে? মানুষ এতটা গন্ডার হয় জানতাম না।
এতগুলো কথা বলল, আনকালচার, গ্রাম্মায়া খ্যাত কত কি বলল, আপনার সম্মানে এতটুকু লাগে নাই? না, আমার লাগবে কেন? সরি, আমার ভুল হয়েছে। বিলটা দেন। বিল কিসের বিল, বিদ্যুৎ নাকি গ্যাস বিল? পপি এবার প্রচণ্ড রেগে আমাকে বলল, আজ একবার বাসায় যাই, তারপর তোর কি অবস্থা করি দেখ। রেগে ফিসফিস করে, এই আপনি আমাকে তুই তুই করছেন কেন? আমি আপনার বয়সে বড় এবং আপনার ছোট বোনের টিচার, ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতাকারে কয় কত প্রকাত, আজ বাসায় নিয়া তোরে শিখামু শালা হারামি। পাবলিকের সামনে আমার মাথাটাই কেটে দিল। আচ্ছা বলবেন তো কিসের বিল দিব? উফফ, এতক্ষণ যে খাইলাম আর আপনি মুরগির ঠ্যাং দিয়ে ক্রিকেট খেললেন, বিল দিতে হবে না। উম্মা গোমা, আমি বিল দিতাম কেরে অন্য ভাষায়। এখানে আর একটা কথা বললে এখানেই মাইর শুরু করব, কিন্তু এখনই দেন বলছি। পপির যে রাগ কিছু করে বসতে পারে, তাই ভয় বিল দিতে গেলাম। ম্যানেজার, বিল কত হয়েছে? ইথান: স্যার, বিল তো আপনার হাতে, দেখেন কত। ম্যানেজার: বিল দেখে আবার পপিকে রাগানোর ইচ্ছে হলো, তাই এবার ম্যানেজারকে বললাম, ওই মিয়া ফাইজলামি করেন, 115 টাকা কেজি মুরগি খাওয়াইয়া 910 টাকা নিতে চান। আর গরম কুত্তা দেওয়ার কথা ছিল, সেটা কই? স্যার, ওইটা গরম কুত্তা না, হট ডগ। হট অর্থ গরম আর ডগ অর্থ কুত্তা, তাহলে কি দাঁড়ালো গরম কুত্তা? স্যার, আপনি বুঝেন না কেন? এই যে ম্যাডাম। ডাকেন ম্যাডামকে। ইথান: কি হয়েছে? পপি: স্যারের কাছ থেকে টাকা নেওয়া যাবে না, প্লিজ আপনি দিয়ে দেন। ম্যানেজার: কি ব্যাপার, টাকা দিচ্ছেন না কেন? পপি: আরে 115 টাকা কেজি মুরগি খাওয়াইয়া 910 টাকা চাইছে। ওই ম্যানেজার আমার সাথে আমার এলাকায় চলেন, 115 টাকা কেজি মুরগি কিনে দিব। এমন সময় পপি আমার সাইড পকেট থেকে ম্যানিব্যাগটা বের করে কর 1000 টাকা নোট দিয়ে বলল, বাকি টিপস। বলে খফ করে আমার শার্টের কলারটা ধরে টানতে টানতে রেস্টুরেন্ট থেকে বের করল। আরে ছাড়েন, ছিঁড়ে যাবে শার্ট, মাত্র 3 বছর পরছি। নতুন শার্ট ছিঁড়ে যাবে? ইথান: 3 বছরের শার্ট আজ যে প্যারা দিছি, সারা জীবন মনে রাখবে। তারপর একটা শপিং মলে গেলাম, কিন্তু যে মলে আসছি আর আমার কাছে যে টাকা আছে, এতে শুধু একটা প্যান্ট কিনতে পারবো। তারপর পপি আমাকে বসিয়ে রেখে ওয়াশরুমে গেল। আমি ঘুরে ঘুরে দেখলাম, আর শার্ট প্যান্টের যে দাম দেখলাম, আমার 2000 টাকায় কিছুই হবে না। একটু পর পপি আসলো আর এসে আমাকে বলল, সরি রেস্টুরেন্টে বাজে ব্যবহারের জন্য।
আসছেন কেন? পপি: এমনই নি। সব কেনাকাটা শেষ করে রিকশার জন্য দাঁড়িয়ে আছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি নীলার নাম্বার। আমি ফোনটা রিসিভ করে, হ্যালো নীলা, আমি মাইশার মা। ওপাশ থেকে উত্তর আসলো, আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিন্তু আন্টি কোন কথা বলছে না। হ্যালো আন্টি, আন্টি। ইথান: নীলা আর নেই, আজ সকালে অ্যাক্সিডেন্ট করে আর সেখানেই মারা যায়, বলে কান্নায় ভেঙে পড়ে আন্টি। নীলার মরার খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটা ফেসবুক ফ্রেন্ড ছিল, কখনো দেখা হয়নি। প্রথম ও শেষবার দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু তাও হলো না, কারণ লাশটা গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়ে গেছে আর যা আমি চিনি না। মুহূর্তেই মনটা খারাপ দেখে আর চোখের কোণে থাকা অশ্রু দেখে পাশে থাকা পপি জিজ্ঞেস করল, কার ফোন ছিল, কি হয়েছে, কোন সমস্যা, আপনি কাঁদছেন কেন? পপি: কাঁদছি কারণ আমার সব থেকে কাছের মানুষটা আজ আমাকে পর করে চলে গেছে, না ফেরার দেশে। ইথান: যে যাওয়ার সে তো গেছে, প্লিজ আপনি কাঁদবেন না। চলেন বাসায় যাই। 6 মাস পর। পপির সাথে এখন আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একদিন পপিদের বাসার ছাদে বসে আছি আমি আর পপি। পপি এখনও আমাকে স্যার বলে ডাকে। আচ্ছা স্যার, মাঝে মাঝে না আপনাকে কেমন জানি অদ্ভুত লাগে। পপি: মানে কেমন বলো? ইথান: এই যে 6 মাস হলো আমাদের বাসায় আছেন, কিন্তু আপনার সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। আপনি কখনো আপনার বাসার কথা, বাবা মায়ের কথা কখনো বলেন না, কখনো বাড়ি যাওয়ার কথা মনেই করেন না। তুমি বলতে চাইছো তোমাদের বাড়ি আছি, এতে তোমার সমস্যা হচ্ছে? ওমা, এটা আমি কখন বললাম? তুমি তো তাই বুঝাইতে চাইছো, তাই না? আপনি সত্যি একটা বোকা, সব সময় উল্টো বুঝেন। বলে উঠে গেল পপি আর আমাকে বলল, খেতে আসেন, আপনাকে আর কিছু বলবো না, তুমি যাও, আমি আসছি। ইথান: পপির মা বাবা খুব বন্ধু সুলভ আর খুব ভালো মানুষ, নিজের ছেলের মতো ইথানকে দেখে, আর ইথানও তাদের অনেক সম্মান করে। ইথান ছাদ থেকে নিচে গেল খেতে, পপি খাবার রেডি করে বসে আছে। ইথান একটা চেয়ার টেনে বসতেই পপি বলল, আপনি হাত মুখ ধুয়েছেন? আরে সেটা তো খাবার খাওয়ার পর হাত ফ্রেশ হব। আচ্ছা আপনি এমন পচা কেন? পপির মা বাবা ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিল। পপি আর ইথানের এই দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে পপির বাবা আফজাল সাহেব, পপির মা লায়লা মুচকি হাসলেন। তখন পপির বাবা পপির মাকে বললেন, পপির মা, একটা কথা ভাবছি, জানি না তুমি কি মনে করবে। পপির বাবা: কি ভাবছেন বলেন আগে। পপির মা: ইথান ছেলেটা আমার খুব পছন্দ, তাই আমি ভাবছি ইথানের সাথে পপির যদি। আমি বুঝতে পারছি আপনি কি বলবেন। আপনি একদম আমার মনের কথা বলছেন। অনেক দিন হলো কথাটা আপনাকে বলবো বলবো ভাবছি, কিন্তু সাহস পাই না। ওদের দুজনকে কিন্তু মানাবে ভালো। আর আমাদের তো 2 মেয়ে, আমাদের যা আছে তা তো ওরাই পাবে। কিন্তু ইথান কি রাজি হবে? পপির মা: তুমি তাহলে এক কাজ করো, তুমি ইথানের সাথে কথা বলো, সাবধান পপি যেন জানতে না পারে। আচ্ছা আমাদের পপি কি রাজি হবে? পপির মা: তুমি সেই বোকাই রয়ে গেলে, পপির ভাবসাব দেখে বুঝতে পারো না। কিন্তু রাসেল, পপির মামা, বলল আজ নাকি কাদের নিয়ে আসবে, পপিকে নাকি দেখবে। রাসেলকে বলে দেও আমরা ছেলে পেয়ে গেছি, খুব ভালো ছেলে, যেমন আমরা চেয়েছিলাম। কিন্তু রাসেল নাকি তাদের কথা দিয়ে ফেলেছে, নিয়ে আসবেই। আচ্ছা তাহলে আসুক, পরে আমরা বলবো ছেলে আমাদের পছন্দ হয়নি। আচ্ছা ঠিক আছে, আর পপিকে দেখে যাক আগে। পরে ইথানকে বলি, মানে বলতে পারবো তোমার জন্যই আজ যারা দেখতে এসেছিল তাদের না করে দিছি।
এটা ঠিক বলছো পপির মা। পরের দিন সকাল বেলা কোন একটা কাজে ইথান সকালে বের হয়ে যায়। বের হওয়ার সময় বলে গেল, আমি একটা কাজে বের হচ্ছি আন্টি, ফিরতে আমার সন্ধ্যা হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি এসো। পপির মা। ইথান বের হয়ে গেল আর পপি সকালে উঠে ইথানকে খুঁজতে লাগলো, কিন্তু নাই। এখন মায়ের কাছে জিজ্ঞেস করবে, কিন্তু ভয় পাচ্ছে। এমন সময় পপির মা লায়লা এসে পপিকে বলল, আজ কলেজ যাওয়ার দরকার নেই। কেন না? পপি, কাজ আছে তাই আজ কলেজ যেতে হবে না। পপি কিছুই বুঝল না। পপির মা চলে যাবে এমন সময় পপি তার মাকে জিজ্ঞেস করল, ইথান স্যার কই? ইথান খুব সকালে বের হয়েছে, কাজ আছে নাকি ফিরতে সন্ধ্যা হবে? কথাটা বলে লায়লা বেগম চলে গেলেন। দুপুরের দিকে কিছু মেহমান আসলো, যেগুলো পপি চিনে না, সাথে আবার রাসেল মামা। তখন পপি রোবাইয়াকে বলল, এই রোবাইয়া শুন। আচ্ছা রোবাইয়া, কথা জানাতে হবে, আমি যে তাকে ভালোবেসে ফেলেছি, হ্যাঁ আজকেই বলবো। সন্ধ্যায় ইথান বাসায় ফিরে। ইথানের রুমটা হলো ছাদে, তাই রুমের দরজা খুলবে হঠাৎ চোখের দৃষ্টিটা গিয়ে পড়ে ছাদের কোণে কেউ একজন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কিন্তু ইথান চিনতে পারে কে, তাই দেখার জন্য এগিয়ে যায়। গিয়ে দেখে, আরে পপি, তুমি আজ তো চেনাই যাচ্ছে না, দারুণ লাগছে তোমায়। অনেক সুন্দর লাগছে শাড়িতে। তাই গম্ভীরভাবে বলল পপি। আচ্ছা রোবাইয়া বলল, আজ নাকি তোমাকে দেখতে এসেছিল, একটুর জন্য আমি মিস করলাম, দেখতে পারলাম না। কি পছন্দ হয়েছে? না। বুঝতে পারছি। মেয়েদের না মানে হ্যাঁ, লজ্জায় বলতে পারছো না। আমার কত আশা তোমার বিয়েতে, আমি নাচবো গাইবো, খাওয়া দাওয়া কত কি। আচ্ছা স্যার, আপনি কিছুই বুঝতে পারেন না। কি বুঝতে পারি না? ইথান, আমি আপনাকে ভালোবাসি আর বিয়ে করলে আপনাকেই করব। পপির কথাটা শুনে আমি মোটেও আকাশ থেকে পড়লাম না। কারণ তা আমি 6 মাস আগেই বুঝতে পারছিলাম, যখন 10,000 টাকার শপিং করে দিয়েছিল বফের নাম করে, নিজের শপিং বাদ দিয়ে। আচ্ছা পপি, দেখো আঙ্কেল আন্টি আমাকে অনেক বিশ্বাস করে।
সে কাঁদছে। তাই দেখে পপির মা পপির কাছে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে। পপি তখন চিঠিটা তার মায়ের হাতে দেয়। পপির মা চিঠিটা খুলে দেখে, আন্টি আঙ্কেল আমাকে মাফ করে দিবেন চোরের মতো পালিয়ে আসার জন্য। আমি না বলে আসছি এর একটা কারণ আছে। কাল যখন পপি বলল সে আমাকে ভালোবাসে, আমি আপনাদের অনেক সম্মান করি আর আপনারা আমাকে নিজের ছেলের মতো দেখেছেন। আমি কি করে আপনাদের সাথে বেইমানি করি? তাই তো আপনাদের না বলেই চলে গেলাম আর পপিকে ভালো পাত্র দেখে বিয়ে দিবেন। আর একটা কথা, আমি বিবাহিত, সেটা পপিকে প্রথম দিনই বলেছিলাম কিন্তু ও বিশ্বাস করে নাই। আপনাদের অনেক কথা বলার ছিল, যদি কোন দিন দেখা হয় সেদিন বলবো বাকি কথা। আমি কোন ভুল করে থাকলে আমাকে মাফ করে দিবেন। চিঠিটা পড়ে পপির মা কিছুক্ষণ ধরে মূর্তির মতো দাঁড়িয়েছিলেন, কিছু বলছিলেন না। লায়লা বেগম বুঝতে পারলেন তার মেয়ে পপি ইথানকে অনেক ভালোবাসতেন। তখন লায়লা বেগম তার মেয়েকে সান্ত্বনা দিলেন, কিন্তু পপি প্রচুর কান্নায় ভেঙে পড়ছে। ইথান এমনটা করবে তা কল্পনাও করতে পারে নাই। ইথান ওইদিকে প্রায় 2 বছর 7 মাস পর বাড়িতে যাচ্ছে। 2 বছর পর ইথান নিজ বাড়িতে প্রবেশ করছে। বাড়িটা সেই আগের মতোই আছে, কোন পরিবর্তন হয়নি। বাড়িতে ঢুকবে কিন্তু গেইটে ধাক্কা দিতেই দারোয়ান দৌড়ে এসে বলল, আরে আরে কে আপনি এইভাবে বাসায় ঢুকে পড়তাছেন? আমার চাকরি তো প্রায় নট করে দিয়েছিলেন। মনে মনে করিম কাকা তাহলে নেই আর চেঞ্জ হয়েছে। তা ভাই আপনি কে? এই বাড়িতে কাকে চাই? এটা কি রফিক সাহেবের বাসা? যে এইটা রফিক স্যারের বাসা। ও তাহলে আমাকে এই বাসায় ঢুকতে হলে কি করতে হবে? আপনি কার কাছে আইছেন তার নাম বলতে হইব, তারপর আমি বাসা থেইকা অনুমতি নিয়া আসমু, তারপর আপনারে যাইতে দিমু। আমি শারমিন ম্যাম এর সাথে দেখা করব। আচ্ছা আপনি এইখানে একটু দাঁড়ান, আমি ভেতর থেকে অনুমতি নিয়ে আসছি। ইথান সরাসরি যেতে পারত পরিচয় দিয়ে, কিন্তু একটু দেখতে চায় তাদের একমাত্র ছেলের জন্য তাদের কতখানি ভালোবাসা। দারোয়ান ভিতরে গেল আর গিয়ে বলল, খালাম্মা আপনার সাথে একজন লোক দেখা করতে আসছে। কে আসছে? নাম কি, কোথায় থাকে? আম্মু। তা তো জানি না, শুনে আমি এখনই আসছি। এর আগে কি এখানে আসছিল? না খালাম্মা, এর আগে দেখি নাই। কোন দিন? তাহলে ভুল করে আসছে। যা আর বিরক্ত করবি না, আমার মাথাটা খুব ধরছে। দারোয়ান এসে ইথানকে বললেন, ভাই আপনি মনে হয় ভুল করছেন। আপনি যে বাসা খুঁজছেন, না এটাই সেই বাসা। প্লিজ আপনি গিয়ে বলেন ইথান আসছে। না ভাই আমি যাইতে পারবো না, কারণ এইবার গেলে আমার চাকরি শেষ। আপনি শুধু গিয়ে বলেন ইথান আসছে, আপনার চাকরি নট হবে না। আরে মিয়া কিসের ইথান সিথান কইতাছেন? খালাম্মার খুব মাথা ব্যথা, মানা করছে। ইথান তখন 100 টাকার একটা নোট বের করে, এইবার যাবেন তো? ভালোবেসে যখন দিচ্ছেন তো না করি করে, আপনি এখানে বসেন, আমি এখনই আসছি। দারোয়ান আবার ভিতরে গেল, গিয়ে বলল, তুই আবার আসছিস? আম্মু। খালাম্মা উনার নাকি খুব দরকার আপনাকে। নাম কি? নামটা জানি কি কইল, মাথা চুলকাতে কি জানি, ভুলে গেছি। আবার যদি আসিস তোর খবর আছে। আচ্ছা আর আসবো না। কিন্তু নামটা কি জানি কইল, ইথান নাকি সিথান? মা কৌতূল হয়ে, কি নাম বললি? ইথান। ইথান মনে পড়ছে ইথান। ইথানের মা তখন দৌড়ে বের হলো।
আমার বাইকটা কই? স্টোর রুমে আছে। আগে আমি তোর বাবাকে এখনই ফোন দিচ্ছি। তুই এখানে বস, আমি এখনই ফোন করে আসি। মা বাবাকে ফোন করে আসলো। 5 মিনিটের মধ্যে দেখি বাবা এসে হাজির। বাবাও এসে কান্নাকাটি শুরু করলেন। তারপর বাবা বললেন, আচ্ছা অজন্তা কই, দেখছি না তো। ও এখনো আমাদের বাড়িতে আছে মনে মনে। ও তো গোসল করছে, এখনো বের হয়নি। তুই উপরে যা, ফ্রেশ হ। অজন্তা উপরে আছে, দেখলে অনেক খুশি হবে। তুই যাওয়ার পর আর এই বাড়ি থেকে বের হয়নি। আম্মু। কেন? ইথান। জানি না। আমাদের বাসা থেকে স্কুলে যায়। নুসরাতের স্কুলেই ভর্তি হয়েছে, ওদের বাড়ি যায় না। আমি কিছু বুঝলাম না। আমি উপরে গেলাম, খুব ক্লান্ত থাকায় রুমে এসে শার্ট খুলেই বিছায় চিত হয়ে শুয়ে পড়লাম। এমন সময় ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেলাম। তাকিয়ে দেখি, যা দেখার জন্য আমি মোটেও রেডি ছিলাম না। ছোট ছোট কাপড় মানে কি সব পরা অজন্তা বের হয়ে আসলো। ইথান অজন্তার দিকে তাকাতেই অজন্তা দেখে ফেলে ইথান বিছানায় শুয়ে আছে। তা দেখে কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে অজন্তা। কিন্তু ইথান এহেম এহেম করাতে অজন্তা বুঝতে পারে, দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। এতদিন পর আসছে, এসেই উনি দেখে ফেললো এমন ভাবে, এখন আমি উনার সামনে যাব কিভাবে? অজন্তা নিজে নিজে বলছে। কিছুক্ষণ পর অজন্তা জমা কাপড় পরে বের হয়, লজ্জা লজ্জা ভাব নিয়ে। কিন্তু অজন্তা রুমে এসে দেখে কেউ নেই। মানুষের চিহ্ন পর্যন্ত নেই। রুম থেকে বাহিরে তাকিয়ে দেখল, খাটের তলায় দেখল, কোথাও নেই। অজন্তা ভাবল, এইটা কি তাহলে ভুল ছিল? হয়তো তাই। সারাক্ষণ ভাবি তো উনাকে, তাই হয়তো ভুল দেখেছি, ভূত ছিল হয়তো। অজন্তা বুকের উপর থেকে ওড়নাটা বিছানার উপর রেখে আয়না নিজেকে দেখছে আর চুল আঁচড়াচ্ছে। এমন সময় আবার ইথান এসে হাজির। এইবারও অজন্তা ইথানকে দেখে তড়িঘড়ি করে ওড়নাটা বুকের উপর দেয়। দিয়ে আবার তাকায়, দেখে ইথান নাই। এটা কি হলো, আজ এত ভুল দেখছি কেন? আবার আসুক, দেখাবো মজা। আমার ভাবনায় এসে এত প্যারা দিচ্ছে। অজন্তা। অজন্তা এবার ওড়নাটা বিছানায় আর রাখল না। নিজের গলায় ঝুলিয়ে কাজে মন দিল। কিছুক্ষণ পর আয়নায় তাকিয়ে দেখল ইথান দরজার পাশে দাঁড়িয়ে আছে। এইবার অজন্তা বলল, এখন আর আপনার থেকে চোখ সরাবো না। আপনি এত লুচু হয়েছেন কেন? যখনই একটু অন্য অবস্থায় থাকি তখনই আপনি আসেন আমার কল্পনায়, কিন্তু এ কেমন কল্পনা বুঝলাম না। আসছেনই যখন আর যেতে দিব না। বলেই অজন্তা তার ওড়নাটা গলা থেকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল আর বলল, দেখেন, তাও আর আমার কল্পনা থেকে যাবেন না প্লিজ। ইথান ভূত দেখার মতো তাকিয়ে আছে। জীবনে খালি চোখে এইবার প্রথম দেখছে তো তাই। অজন্তা হাত থেকে চিরুনিটা নিচে রেখে তাকিয়ে দেখে ইথার আর তাকিয়ে নেই। উধাও হয়ে গেছে। আর ইথান বাহিরে এসে ভাবে, শালা এইটা কি হয়েছে? প্রথম ইথান এইটা ভেবে বের হয় অজন্তা গোসল করে রুমে আসবে। আমাকে দেখে হয়তো একটু লজ্জা পেয়েছে, তাই আবার আসে, দেখে ওড়না নাই আর কাজও শেষ হয় নাই। তাই আবার বের হয়, কিন্তু কিছুক্ষণ পর আবার আসলে পাগল মেয়েটা কল্পনা ভেবে ওড়না ছুঁড়ে ফেলে দিল। আবার গেলে যে কি খোলে ফেলে আল্লাহ জানে, আমি আর ভিতরে যাবই না। তার চেয়ে আমি নুসরাতকে স্কুল থেকে নিয়ে আসি। ইথান স্টোর রুম থেকে বাইকটা বের করে দেখল, সেই আগের মতোই চকচকে আছে। একটুও ধুলো জমে নাই, তার মানে বাইকটা কেউ প্রতিদিন মুছে। মাকে গিয়ে জিজ্ঞেস করল ইথান, মা, আমার বাইকটা তো সেই আগের মতো চকচক করছে। নুসরাত প্রতিদিন বাইকটা মুছে রাখে। তুই থাকতে প্রতিদিন ময়লা করত তোকে রাগানোর জন্য, আর এখন প্রতিদিন মুছে রাখে। আম্মু।
ইথানের যা মনে হলো বোনটার প্রতি অন্যায় করা হয়েছে, ওর তো কোন দোষ ছিল না। টিফিন টাইমে আমি গেলাম নুসরাতের স্কুলে, অফিস রুমে গিয়ে স্যারের কাছ থেকে ছুটি নিলাম। তারপর নুসরাতের ক্লাসরুমে যেতেই নুসরাত আমাকে দেখে দৌড়ে আসছিল, কিন্তু হঠাৎ থেমে গেল। একটু পর কাছে আসতেই ইথান বলল, কেমন আছিস? ইথান: নুসরাত চুপ, কোন কথা নাই, বাসায় চল, ছুটি নিয়েছি। ইথান: নুসরাত চুপচাপ গিয়ে বাইকের কাছে দাঁড়ালো। ইথান বাইক স্টার্ট দিতেই পিছনে চুপ করে বসল। ইথান রাস্তায় এত কথা বলল, কিন্তু কোন কথার উত্তর দিল না নুসরাত। ইথান বাইকটা রেখে ভিতরে যেতেই দেখল অজন্তা আর মা টেবিলে খাবার সাজাচ্ছে। হঠাৎ অজন্তা চোখ দুটো ইথানের দিকে পড়ে। অজন্তা নিজের দিকে তাকিয়ে দেখল জামা কাপড় সব ঠিক আছে। অজন্তা ইথানের দিকে তাকিয়ে ইশারায় বলল, মা আছে, এখন দেখানো যাবে না কিছু। অজন্তা মনে মনে, আজকাল কি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি? যাই হোক, দেখতে তো পারছি, এত লুচু হওয়া তো ভালো না, যখন তখন এসে পড়া যাবে না। এমন সময় মা রান্না ঘর বলে উঠল, অজন্তা ইথানকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলো। আম্মু। অজন্তা কথাটা শুনেই অবাক হয়ে যায়। কি বললেন মা? অজন্তা: ইথানকে বল ফ্রেশ হয়ে আসতে, ছেলেটা এত দিন কোথায় কি খেয়েছে কি জানি। আম্মু: মানে বুঝলাম না, আপনি কিভাবে দেখলেন? পাগল মেয়ের কথা শুনো, যাও তো মা, আগে বলে আসো। অজন্তা কিছু একটা ভাবতে ভাবতে যাচ্ছে, তখন নুসরাত পড়ল সামনে। আচ্ছা, আজ এত আগে আসলে যে? অজন্তা: তোমার জামাই গিয়েছিল। নুসরাত: মানে তোমরা কি পাগল হয়েছ? কি সব বলছো? আরে ইথান ভাইয়া আসছে, এতে পাগলের কি আছে? দূর, সব পাগল হয়েছে। উপরে বাবার রুমে গিয়ে দেখল বাবা বসে আছে। বাবা, আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলেন যে? অজন্তা: এতদিন পর আমার ছেলে আসছে, আমি আসব না। আব্বু। এইবার অজন্তা ঈশ্বস বলে উঠল, বিড়বিড় করে বলল, তাহলে ওইসব সত্যি ছিল? এখন কি করে উনার সামনে যাব? এখনই যা লজ্জা লাগছে। বিড়বিড় করে কি বলছো এমন? আব্বু: কিছু না বাবা, আমি যাই। অজন্তা: হুম। এখন কি করে রুমে যাবে? অজন্তা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আর ইথান একটা কথা ভেবে অবাক হচ্ছে, এই পিচ্ছি মেয়ে এত পরিবর্তন হলো কিভাবে? এত ম্যাচুরিটি আসলো কিভাবে? সবার সাথে কেমন মানিয়ে নিয়েছে নিজেকে। ইথান রুমে শুয়ে আছে, এমন সময় অজন্তা লম্বা ঘোমটা টেনে এসে বলল, ভাইয়া খেতে আসেন, মা ডাকছে। অজন্তা: আচ্ছা যাও, আমি আসছি। ইথান। ইথানের কথা বলা শেষ হলো আর অজন্তা রুমে লজ্জায় দাঁড়িয়ে থাকতে পারছিল না। অজন্তা নিচে যেতেই ইথানের মা বলল, অজন্তা ইথানকে একটু যত্ন করে খাওয়াতো মা। আম্মু: মা আমি পারবো না, আমার লজ্জা লাগে। অজন্তা: শুনো পাগলি মেয়ের কথা, স্বামীকে খাওয়াবে তাও নাকি লজ্জা লাগে? আম্মু: মা আমি এত কিছু জানি না। অজন্তা। ইথান রুম থেকে বের হয়ে আসলো। নুসরাত সোফায় মুখ কালো করে বসে আছে। কি রে, খাবি না? চল। ইথান বলে হাত ধরে টান দিতেই নুসরাত তুলে বেগুনে জ্বলে উঠে। তুই আমার হাত ধরলি কেন? তুই কে আমার হাত ধরার? নুসরাত: আমি তোর ভাই। ইথান: আমার কোন ভাই নাই, তুই আসছিস কেন এই বাড়িতে? নুসরাত: দেখ আপু, আমার ভুল হয়ে গেছে। ওই কুত্তা, তুই আপু কস কারে? তুই আমার সাথে কথা বলবি না। তুই আমার ভাই না। বললাম তো আমার ভুল হয়ে গেছে। মা, তোমার কুড়িয়ে পাওয়া ছেলেকে বলো আমার সাথে জানি কথা না বলে। বলছে তো ভুল হয়ে গেছে, মাফ করে দে না। আম্মু: না। 2টা বছর কেন আসলো না? একটা বার কেন ফোন করলো না?
রাগ করলে তোমাদের সাথে করছে, ভুল করলে তোমরা করছো, আমি কি ভুল করছি? নুসরাত: আচ্ছা তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নিব। ইথান: নুসরাত তখন আর চোখে তাকিয়ে বলল, যা বলবো তাই করবি তো? হুম। ইথান: কান ধরে উঠবস কর। পারবো না। জাদুরে যা, আমাকে বোন বলে দাবি করবি না। আচ্ছা এই যে ধরছি। দুইবার ইথান কান ধরে উঠতে বসতেই নুসরাত ইথানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। রাতে ঘুমাতে যাবে অজন্তা আর ইথান এখন কোথায় ঘুমাবে ইথান? একসাথে ঘুমাবে নাকি আলাদা? কারণ ইথান মন থেকে এখনো মেনে নিতে পারে নাই। ইথান আগে ভাগে গিয়ে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে। কিন্তু অজন্তা কাজ শেষ করে অনেক আশা স্বপ্ন নিয়ে রুমে আসে। আজ থেকে ইথানের সাথে, ইথানের কাছে ঘুমাবে, ইথানের বুকে মাথা রেখে নিজের এতদিনের কষ্টের কথাগুলো বলবে। কিন্তু এসেই অজন্তার মনটা খারাপ হয়ে যায়। রুমে এসে দেখে ইথান মেঝেতে শুয়ে আছে। অজন্তা আর কিছু বলতে পারল না, লাইটটা অফ করে শুয়ে পড়ল। অজন্তা শুয়ে শুয়ে ভাবছে, আচ্ছা ইথান কি আমায় মেনে নিবে না? আমি কোন ভুল করছি কি? যখন আমার বিয়ে হয় তখন তো বিয়ে কি আমি বুঝতামই না। একা একা ঘুমও আসে না, এতদিন নুসরাত আর আমি একসাথে ঘুমাইছি। তখন অজন্তা সাহস করে ডাকল, ইথান ভাইয়া উপরে আসেন। আমার ঘুম আসছে না ইথান ভাইয়া। অজন্তা: ইথান চুপ। উপরে আসবেন নাকি আমি নিচে আসব? চুপ। অজন্তা তখন কম্বল বালিশ নিয়ে মেঝেতে গেল আর ইথানের বালিশের সাথে অজন্তার বালিশটা লাগিয়ে শুয়ে পড়ল। আচ্ছা ভাইয়া আপনি এতদিন কোথায় ছিলেন? অজন্তা: বরং নাস্তা করে অজন্তা আর নুসরাতকে স্কুলে নামিয়ে দিয়ে আয়। বাজার করে এসে স্কুল রেখে আসব। মা ব্যাগ, টাকা আর বাজার লিস্টটা হাতে দিল। আমি বের হব এমন সময় বাবা এসে মাকে বলল, ও ইথানের মা সকালে। ইথান ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছে। আম্মু: কি বাজারে? ইথানের মা: ছেলের কি হয়েছে? ঠিক আছে তো ইথান? হুম ঠিক আছে। ইথান বাজারে গেল। তখন অজন্তার তার শাশুড়িকে বলল, মা উনি তো বাড়ি আসছে, এখন বলেন না আমাকে বাড়িতে নিয়ে যেতে। অজন্তা: আচ্ছা বলবো, আজ বিকেলে নিয়ে যাবে। আম্মু: ইথান 1 ঘন্টা পর বাজার করে আসলো। আর সবাই ইথানের বাজারের অপেক্ষা করছিল। কারণ একদিন বাজারে পাঠাইছিল, আলু কিনে টাকা শেষ করে ফেলছিল। আর ধার করে 10 কেজি সিম, 10 কেজি টমেটো, এই সব বাজার আনছিল। তাই আজও সবাই অপেক্ষা করছে আজ কি করে।
কিন্তু একটু পর ইথান গেট দিয়ে বাসায় ঢুকে আর দুই হাতে দুইটা বাজারের ব্যাগ। অজন্তা কিছুটা এগিয়ে গিয়ে ব্যাগটা ইথানের হাত থেকে নেয়, ঠিক যেমন পপি ইথানের হাত থেকে বাজারের ব্যাগ নিত। তারপর সেই একইভাবে অজন্তা পপির মতো ব্যাগে কিছু একটা খুঁজছে। পপির কথা মনে পড়ে যায় ইথানের। ইথান ভাবতে থাকে পপির সাথে অজন্তার অদ্ভুত একটা মিল আছে। ইথান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে পপির কথা। এমন সময় অজন্তা বলে উঠল, আচ্ছা, খাবার কিছু আনেন নাই? ঠিক পপিদের বাসায় যখন বাজার করি পপি প্রথম দিন এই কথা জিজ্ঞেস করছিল। তারপর থেকে প্রতিদিন পপির জন্য কিছু আনতে হতো। অজন্তার কথার উত্তরে ইথান বলল, না, এরপর থেকে আনব। পপির কথা ভাবতেই ইথানের মনটা খারাপ হয়ে গেল। ইথান বড় ভাইয়ের আজ বিয়ে ঠিক হওয়ার কথা। সেখান থেকে লোকজন আসবে। না মা, ওই সব লোকজনের ভিড়ে নেই। তাহলে বিকেলে যা। আচ্ছা। অজন্তা আর আজ খুশির ঠেলায় স্কুলে গেল না। সন্ধ্যার সময় রওনা দিলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্য। যেতে 30 মিনিটের মতো লাগে। রিকশা দিয়ে যাচ্ছি আজ প্রথম শ্বশুর বাড়িতে। অজন্তাকে আজ খুব হাসি খুশি দেখাচ্ছে, কারণ অনেক দিন পর বাড়ি যাচ্ছে আর বেশ সুন্দরও লাগছে। কিন্তু সেটা অজন্তাকে বলা হয়নি যে আজ তোমাকে দারুণ লাগছে। যাই হোক, বাসায় গেলাম। অজন্তার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখে তো অনেক অবাক। সকাল সকাল আসলে কি হতো? শাশুড়ি, আসলে একটু কাজ ছিল তাই। ইথান মিথ্যা বলল। কিছুটা বিরক্ত হলাম, কিন্তু কিছু করার নেই, শুনতেই হবে। কিন্তু এক সময় অজন্তার কথা বলতে লাগলো, জানো বাবা, আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে আর আগের মতো ছেলে মানুষই করে না। তখন আমি একটু তার কথা মন দিলাম। তুমি যেদিন বাড়ি ছেড়ে চলে গেলে সেদিন বলছিলাম চল বাসায় যাই, এখানে থেকে আর কি হবে। অজন্তা তখন বলেছিল ইথান চলে গেছে তোমাদের উপর রাগ করে, আমার উপর না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিন্তু আমি বলেছিলাম তুই কেন থাকবি, কি জন্য? তোকে তো বউ বলে মানেই না। তখন অজন্তা বলেছিল আমি ইথান ভাইয়ার জন্য আজ বেঁচে আছি। সেদিন যদি ইথান ভাইয়া না বলতো আমার বউকে আমি হসপিটালে নিয়ে যাব, এতে যা হয় হবে, জেল খাটতে হলে আমি একা খাটব। তার কথাটা আজও আমার কানে বাজে। শাশুড়ির কথাটা শুনে ইথানের একটু অবাকই লাগলো। সেদিন কি বলেছিল ইথানেরই মনে নাই, আর অজন্তা সেই কথা মনে রাখছে। শাশুড়ির সাথে কথা শেষ করে অজন্তার রুমে গেলাম। ফ্রেশ হলাম আর আমি অজন্তাকে বললাম, আমি যাই এখন। ইথান, কোথায় যাবেন? অজন্তা, বাসায় যাব। মাত্র তো আসলেন, 7-8 দিন থাকেন তারপর যান। না, এটা তোমার বাড়ি, তুমি থাকো। এটা কেমন কথা বললেন? আপনার তো শ্বশুর বাড়ি। তো তো চলেন বাসায় যাই, আমিও চলে যাব। তুমি যাবা কেন? বিয়ের পর মেয়েদের স্বামীর বাড়ি হয় নিজের বাড়ি, তো আমি আমার বাড়ি যাব। এমন সময় শ্বশুর মশাইর আগমন করলেন। কি হয়েছে বাবা? শ্বশুর, একটু বাসায় যাব। ইথান, মাত্র তো আসলা, আর বাড়ির কথা ভুলে যাও। 2 দিন পর জয় এর অজন্তার বড় ভাই, বিয়ে মাত্র ঠিক করলাম।
আমি বাপু একা এত কিছু পারবো না, তোমাকে থাকতে হবে। না, তুমি একমাত্র মেয়ের জামাই, তুমি না থাকলে এই সব দেখবে কে? আর তোমাকে ছাড়াই বিয়ে ঠিক করা হলো, রাগ করনি তো বাবা? না না, রাগ করব কেন? তুমি চাইলে জয় এর হবু বউকে দেখে আসতে পারো, তোমার অপছন্দ হলে না করে দিব। না না, দেখার দরকার নাই, আমি বিয়ের সকল দায়িত্ব নিলাম। বিয়েটা কোথায়, মানে আমার হবু ভাবির বাসা কোথায়? অজন্তা, ঢাকা, মিরপুর 10 নাম্বার সেক্টর। শ্বশুর। ঢাকার কথা শুনে ইথানের পপির কথা মনে পড়ে যায়, আর ভাবে এই সুযোগে পপিদের বাসায় যাওয়া যাবে। 2 দিন পর বিয়ের কাজে আমি অনেক ব্যস্ত, কেনাকাটা সব কিছু আমারই করতে হয়েছে। ঢাকায় বরযাত্রী গেলাম, মেয়ে পক্ষ বিয়ের অ্যারেঞ্জটা করছে একটা কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টার থেকে পপিদের বাসায় যেতে 10 মিনিট লাগে রিকশা দিয়ে যেতে। গাড়ি থেকে নেমে আমি পপিদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন সময় শ্বশুর এসে বললেন, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আসো সবার সাথে আছেন। ইথান, ওয়ালাইকুম আসসালাম, ভালো, তা তুমি কেন আসছো? মুখটা কালো করে। আসলে আঙ্কেল পপি। পপির আজ বিয়ে, তুমি খেয়ে বিদায় হও। পপির বাবা ভাবছে ইথান বিয়েতে হয়তো ঝামেলা করতে এসেছে, কিন্তু এমন সময় ইথানের শ্বশুর এসে ইথানকে বলল, আরে বাবা তুমি এখানে, তোমাকে আমি খুঁজেই পাচ্ছি না। ও তুমি দেখি বেয়াইর সাথে কথা বলছো। তখন পপির বাবা কিছুটা হকচকিয়ে গেলেন আর আমার শ্বশুরকে বললেন, বেয়াই আপনি ইথানকে চিনেন? পপির বাবা, আরে ইথান তো আমার মেয়ের জামাই, আর আপনি চিনেন কিভাবে? শ্বশুর, বাবা আমরা মাত্র পরিচয় হলাম। ইথান, ও আচ্ছা। বেয়াই, ও হচ্ছে ইথান আমার একমাত্র মেয়ের জামাই, খুব ভালো ছেলে, আপনারা কথা বলেন। বলেই আমার শ্বশুর চলে গেল। ঠিক তখনই পপির বাবা বলল, মিথ্যা বললা কেন ইথান, মাত্র কি আমরা পরিচয় হলাম? আঙ্কেল যা বলছি পপির ভালোর জন্যই বলছি। মানে, আমি যে আপনাদের বাসায় আগে থাকতাম সেটা বলার দরকার নাই কাউকে। আচ্ছা ঠিক আছে। এদিকে পপি বিয়ের আসর থেকে উঠে গেছে, ইথানকে খুঁজছে। লোকজন বলাবলি করছে মেয়ে এমন করছে কেন। ইথান আস্তে করে বিয়ে বাড়ি থেকে সরে পড়ে, কারণ ইথান বুঝতে পারল তার উপস্থিতিতে বিয়ে বাড়িতে কোন ঝামেলা হতে পারে। তাই ইথান কমিউনিটি সেন্টার ছেড়ে অজন্তাকে নিয়ে পপিদের বাসায় গেল। আজ অজন্তাকে সব খুলে বলবে ইথান, কিন্তু অজন্তা বারবার জিজ্ঞেস করছে, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? অজান্তা, আমরা এখন পপিদের বাসায় যাচ্ছি। ইথান, পপিকে? যার সাথে তোমার ভাইয়ের বিয়ে হচ্ছে।
আচ্ছা, আপনি ভাবিদের বাসা চিনেন কিভাবে? আগে চলো, তারপর সব বলবো। ইথান অজন্তাকে নিয়ে পপিদের বাসার ছাদে গেল। আচ্ছা, আপনি বিয়ে রেখে এখানে নিয়ে আসলেন কেন? অজান্তা: কারণ আমি বিয়ের অনুষ্ঠানে থাকলে বিয়েটা হবে না। ইথান: মানে? বলছি রুমে আসো। ইথান যে রুমে থাকতো বলে ইথান রুমের তালা খোলে। এই রুমের চাবি আপনার কাছে কি করে? অজান্তা: কারণ এই রুমটাতে আমি থাকতাম। দীর্ঘ 2 বছর আমি এই রুমে, এই বাসায় থেকেছি। রুমটা অনেক সাজানো গুছানো। এমন সময় কাজের মেয়েটি এসে চিল্লাতে শুরু করছে, এই রুম কে খুলছে? এই রুমে আসা নিষেধ। পপি আপু জানতে পারলে আমাকে বকা দিবে। কাজের মেয়েটি যখন রুমে এসে দেখে ইথান, তখন মেয়েটি বলে, আরে ভাইজান, আপনি কখন আসলেন? আজ তো আপামনির বিয়া। আমি জানি বিয়ে, তা এরকম চেঁচামেচি করছিলা কেন? ইথান: আসলে আপনি যাবার পর পপি আফা রুমটাতে কাউ আসতে দেয় না। সে একাই এসে রুমে বসে থাকে, কাঁদে। দেখেন আপনার প্রতিটা জিনিস কিভাবে যত্ন করে রাখছে। আচ্ছা ভাইজান, আপনার সাথে উনি কে? উনি হচ্ছে তোমার ভাবি, মানে আমার বউ। ভাইজান, আপনি বিয়া করছেন? কত সুন্দর। কবে বিয়ে করলেন? এ বাসায় আসার আগে। ও তুমি বুঝবে না। আপনারা থাকেন, আমি যাই তাহলে, অনেক কাজ আছে। বলে কাজের মেয়েটি চলে গেল। তারপর ইথান অজন্তাকে বলল, কিছু বুঝতে পারলে? ইথান: যা বুঝলাম, মেয়েটি আপনাকে গেল। কি বলবে এখন? আসলে আমি পপিকে ভালোবাসি না, কিন্তু পপি আমাকে লাভ করে। কিন্তু হ্যাঁ, পপির প্রতি আমি ফুটবল। ইথান: ফুটবল মানে আপনি তাহলে পপিকে লাভ করেন? অজন্তা: না, আমি তোমাকে লাভ করি। কি বললেন? যা শুনেছ একদম ঠিক। ইথান: আবার বলেন না। অজন্তা: আমি তোমাকে অনেক ভালোবাসি। কথাটা শুনেই অজন্তা ইথানকে জড়িয়ে ধরে। ইথানকে জড়িয়ে ধরে অজন্তার মনে অজানা সুখের হাওয়া বইতে লাগল। তখন অজন্তা বলল, শুধু আপনার জন্য দীর্ঘ 2টা বছর আমি অপেক্ষা করেছি, শুধু এই দিনটার জন্য। অজন্তা: এবার অজন্তা ইথানের বুক থেকে উঠে কপালে কিস করতে চাইল, কিন্তু অজন্তা একটু শর্ট হওয়ায় পারল না। এত লম্বা হয়েছেন কেন? একবারে তাল গাছের মতো। একটু এবার ঝুঁকেন। অজন্তা: এই যে ঝুঁকলাম। ইথান: উম্মম্মম্মম্মা। একটা ভালোবাসার পরশ দিল ইথানের কপালে। ইথান কিছুটা লজ্জা পেল, কিন্তু চুপ করেই রইল। আর আমি ঠিক আছি, তুমিই তো পিচ্ছি। ইথান: এই আমাকে একদম পিচ্ছি বলবেন না, আমি অনেক বড়। যদি আপনি থাকতেন তাহলে এখন একটা বাচ্চা থাকতো কোলে। অজন্তা: চুপ, চল যাই। অজন্তা ইথানের হাত ধরে বলল, আচ্ছা চলেন। দুজনে চলে গেল কমিউনিটি সেন্টার। কিন্তু অজন্তা কি হলো, ইথানকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করে না। কেউ ডাকলে, কোন কাজ দিলে অজন্তা যেতে দেয় না। হাত ধরে থাকে। ওয়াশরুমে গেলেও বাহিরে দাঁড়িয়ে থাকে, জিজ্ঞেস করলে বলে, আপনাকে চোখের আড়াল করতে পারছি না। আপনি আমার সাথে থাকবেন। কি? ইথান: বলছি আপনার সাথে সব সময় আমি থাকব। দেখো অজন্তা, এটা বিয়ে বাড়ি, অনেক কাজ। এই কাজগুলো আমি ছাড়া করবে কে? আপনার করতে হবে না, অনেক মানুষ আছে তার জন্য। তোমার বাবা, মানে আমার শ্বশুর, অনেক রাগ করবেন। করলে করবে। চলেন তো ওই দিকে যাই। এই দিকে পপির চোখ দুটো শুধু ইথানের অপেক্ষায়। অনেক দিন ইথানকে দেখে না, আকুল হয়ে আছে ইথানকে দেখার জন্য। কিন্তু বাবা মায়ের পীড়াপিড়িতে পপি বিয়েতে সম্মতি দেয়, কারণ সেটা ছিল ইমোশনাল ব্ল্যাকমেইল। আর ইথান বিয়ের সময় পপির থেকে দূরে ছিল, যাতে কোন সমস্যা না হয়।
এইদিকে অজন্তার পাগলামিতে ইথান প্রায় শেষ। ইথান আর অজন্তা খেতে বসছে, কিন্তু অজন্তা বায়না ধরল তাকে খাইয়ে দিতে হবে। আমি পারবো না, এত লোকজন কি বলবে। ইথান, আপনাকে কি এত লোকজনকে খাওয়াই দিতে বলছি? অজন্তা, দেখো এটা একটা বিয়ে বাড়ি। তো কি হয়েছে, আপনি আমাকে খাইয়ে না দিলে আমি খাবো না। আচ্ছা, তোমার খাইতে হবে না, আমি খাই, তুমি দেখো। আপনি এমন কেন? আমার যদি এখন ডান হাতটা কেটে যেত তাহলে খাইয়ে দিতেন না? তখন হয়তো দিতাম, কিন্তু তোমার হাতটা তো ভালো আছে, খাও। হাত কাটা থাকলে এই বিয়ে বাড়িতে খাইয়ে দিতেন? দিতাম। কেন, তখন মানুষজন কিছু মনে করতো না? আরে বোকা, তখন তো মানুষ দেখতো তোমার হাতে ব্যান্ডেজ। বুঝতে পারছি। অজন্তা কিছুক্ষণ চুপ করে বসে ছিল, আর ইথান আপন মনে খাচ্ছে, কিন্তু টেবিল থেকে কাচের গ্লাস নিচে পড়ে ভেঙে গেল। ইথান খাওয়া বন্ধ করে তাকালো। ইথান দায়িত্বে থাকা একজন লোককে বললেন, ভাই এইগুলো তুলে নিয়ে যান। কিন্তু তার আগেই অজন্তা একটি কাচের টুকরো দিয়ে নিজের ডান হাতে একটা টান দেয়, টুকরোটি দিয়ে ধারালো থাকায় এক টানেই কেটে যায়। ইথান এই করতে করতেই কেটে ফেলে। এখানে চিল্লাচিল্লি না করাই ভালো, তাই ইথান পকেট থেকে রুমাল বের করে চেপে ধরে ফার্মেসিতে নিয়ে যায়। হাতে ব্যান্ডেজ করে নিয়ে আসে। ইথানের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। এখন কিছু বলছে না, লোকজন আছে বলে। ব্যান্ডেজ করার শেষে অজন্তার হাতটা শাড়ি দিয়ে ঢেকে রাখতে বলল, যাতে কেউ না দেখে। দেখলে হয়তো হট্টগোল হবে, তাই দেখানোর দরকার নেই। ইথান অজন্তাকে ছাদে নিয়ে গেল আর ঠাস ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল অজন্তার মায়াবতী গালে। গালটা মুহূর্তেই লাল হয়ে গেল। এই সব পাগলামি আমার একদম ভালো লাগে না। এই সবের মানেটা কি? ইথান। অজন্তা মাথা নিচু করে আছে, মুখে কোন কথা নাই। ইথান একা একা বক বক করে নিচে চলে। অজন্তা একা ছাদে দাঁড়িয়ে আছে, মনের কষ্টগুলো আবার মাথা চারা দিয়ে উঠেছে ইথানের আঘাতে। কান্না করলে নাকি মনটা হালকা হয়, তাই অজন্তা দাঁড়িয়ে কান্না করছে। অজন্তা নীল আকাশের দিকে তাকিয়ে আছে, এমন সময় পেছে এসে কেউ দাঁড়িয়ে আছে তা টের পেল, তাই কান্না ভেজা নয়ন দুটো হাত দিয়ে মুছে পিছনে তাকালো। দেখল ইথান দাঁড়িয়ে আছে। আপনি? অজন্তা। দাঁড়িয়ে কান্না করছিলে কেন? ইথান। কই না তো। আমাকে মিথ্যা বলছো। অজন্তা চুপ। ইথান অজন্তার সামনে গিয়ে ভালো করে চোখ মুছে দিল আর বলল, তাড়াহুড়ো করে চোখের পানি ভালো করে মুছতে পারনি। অজন্তা চুপ। আচ্ছা নিচে যাই চল। ইথান। এখানে থাকি না কিছু সময়। খাবে না? ক্ষুধা লাগে নাই? কিন্তু আমার আমি আছি তো, বলে ইথান চলল আগে আগে। তখন অজন্তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আর ইথানের পিছু পিছু চলল। ইথান অজন্তাকে খাইয়ে দিল। অজন্তা এখন অনেক খুশি। কিন্তু এমন সময় অজন্তার বাবা মানে ইথানের শ্বশুর এসে বলল, ইথান বাবাজি, তোমার জন্য সবাই বসে আছে। কেন বাবা? বিয়ে পড়াবে, সেখানে তোমার থাকতে হবে, তুমি একমাত্র মেয়ের জামাই, আমার পরিচয় করিয়ে দিব না? বাবা, উনার না গেলে হয় না। অজন্তা। হ্যাঁ বাবা, পরে পরিচয় হয়ে নিব। ইথান। না না, তা হয় না, এখনই চলতো বাবা, দেরি হয়ে যাচ্ছে। এইবার বড় কোন ঝামেলা হতে চলেছে যদি পপি বিয়ের আসর থেকে উঠে পড়ে ইথানকে দেখে বা কোন কিছু উল্টো পাল্টা করে বসে। কিন্তু ইথানকে এমন করে ধরছে না যে উপায় নাই। অনেক ভয়ে ভয়ে অজন্তাকে সাথে নিয়ে গেলাম। দেখলাম পপি ঘোমটা টেনে বসে আছে। ঘোমটাটা বড় ছিল না, তাই মুখ দেখা যাচ্ছে আবার যাচ্ছে না, মন বিষণ্ণ দেখা যাচ্ছে। ইথান উপস্থিত হওয়ার সাথে সাথে ইথানের শ্বশুর বলল, এই যে আমার মেয়ের জামাই চলে আসছে। যখন ইথান নামটা উচ্চ স্বরে নিলেন, ঠিক তখনই পপি ঘোমটা ফেলে তাকালো।
আমি পপির দিকে তাকিয়েই আছি কিছু। এইবার পপি ইথানকে দেখে ফেলল। ইথানকে দেখে পপির মুখে সামান্য হাসি ফুটে উঠল, কিন্তু যখন আমার শ্বশুর বললেন ইথান হচ্ছে আমার মেয়ের জামাই আর এই হচ্ছে আমার মেয়ে অজন্তা, মুহূর্তেই পপির মুখে ফুটে উঠা হাসি বিলীন হয়ে গেল। কিন্তু দুঃখের কথা হলো পপি তখন অসহায়ের মতো আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করছি। আবার পপি তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো। হয়তো পপি বুঝে গেছে এখন কোন লাভ নেই। পপি তার বাবার দিকে আবার তাকালো, দেখল মাথা নিচু করে আছে। পপির বাবা ভাবছে পপি কিছু করে বসবে আর তাকে সবার সামনে ছোট হতে হবে। কিন্তু পপি তার বাবার দিকে তাকিয়ে ঘোমটা টেনে বসল। তখন আমার মতো আর পপির বাবার মতো কেউ খুশি হয় নাই। কিন্তু পপির বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, যাকে ভালোবেসেছিল তার উপস্থিতিতে বিয়ে হচ্ছে। কিন্তু দুঃখের কথা হলো বরটা ভালোবাসার মানুষটি না। অন্য কেউ কষ্ট হলেও পপির মেনে নিতে হবে। এই কষ্ট বলার মতো না। এর চেয়ে মরে যাওয়া ভালো। বিয়েটা শেষ পর্যন্ত সম্পন্ন হলো। ঢাকা থেকে বিদায় নিয়ে রাত 12টায় কিশোরগঞ্জ পৌঁছালো। আজ পপির বাসর রাত। বাসর ঘরে যেতে যেতে রাত 2টা বেজে গেল। জয় যেমন বউ চেয়েছিল ঠিক তেমন একটা বউ পেয়েছে। জয় রাত 2টা 10 বাসর ঘরে প্রবেশ করল। স্বাভাবিক নিয়ম অনুযায়ী নতুন বউয়ের বসর ঘরের বিছানায় বসে থাকার কথা, কিন্তু নতুন বউ দাঁড়িয়ে আছে জানালার গ্রিল ধরে বাহিরে তাকিয়ে আছে। জয় ধীর পায়ে বউয়ের কাছে গেল। আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? জয়: কিছু বলবেন? পপি: মনে হচ্ছে আপনার মনটা খারাপ। না। তাহলে এই কথা বলছেন যে? তাহলে কি আপনার গলায় ঝুলে ঝুলে কথা বলতে হবে? খুব রেগে উচ্চ স্বরে কথাটা বলল পপি। আপনি এমন করছেন কেন? দেখেন, এখন আইন ও ইসলামী নিয়ম অনুযায়ী আপনি আমার স্বামী। আপনি চাইলে আমার সাথে সব করতে পারবেন, কিন্তু প্লিজ দয়া করে স্বামীগিরি দেখাতে আসবেন না। কথাটা শুনে জয় থমকে গেল। নতুন বউয়ের মুখ থেকে এমন একটি কথা শুনবে তা কল্পনাও করতে পারে নাই। আপনি এরকম বলার কারণ জানতে পারি? জয়: আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমি অন্য কাউকে কল্পনাও করতে পারি না। পপি: তাহলে তাকে রেখে আমাকে বিয়ে করলেন কেন? বাবা মা ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়ে দিছে, কিন্তু আমার লাইফটা নিয়ে খেললেন কেন? কই আমি কি করছি? এই আপনি স্বামীর অধিকার দিচ্ছেন, বলছেন অন্য কাউকে ভালোবাসেন। বললাম তো আপনার অধিকার আপনি আদায় করে নেন। এরকম আমি চাই না। আমি চাই আপনি মন থেকে আমাকে মেনে নেন। জয়: সেটা কোন দিন সম্ভব না। আমি একজন ভালোবাসি বললাম তো। পপি: ওইদিকে ইথান অজন্তাকে বলল, চল আমরা আমাদের বাসায় চলে যাই। ইথান: কেন? অজন্তা: বাসায় অনেক মেহমান আছে, থাকার অনেক ঝামেলা হবে। রাত প্রায় শেষ। কাল তো আমরা আবার আসব, একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে আসলাম। আচ্ছা, আমি বাবাকে বলছি, দেখি কি বলে। তোমার বলতে হবে না, আমি বলছি। ইথান অজন্তার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে ইথানদের বাড়ি গেল। দুজনে ফ্রেশ হয়ে বসে আছে, কে কথায় ঘুমাবে দুজি দুটানায় পড়ে গেছে। বসে আছো কেন? শুয়ে পড়ো। ইথান: আপনি ঘুমাবেন কোথায়? অজন্তা: আমি বিছানায় ঘুমাবো। তাহলে আমি সোফায় ঘুমাই। আমার হাতটা প্রচণ্ড ব্যথা করছে, আপনিও ঘুমিয়ে পড়েন। সোফায় কেন? তুমিও বিছানায় ঘুমাও। কথাটা শুনে অজন্তার মনটা নেচে উঠল। আচ্ছা। অজন্তা আগে গিয়ে শুয়ে পড়ল। একটু পর ইথান দেখল অজন্তা ঘুমিয়ে গেছে। ইথান আস্তে আস্তে অজন্তার নিকটে গেল আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। কিন্তু অজন্তা তো ঘুমায়নি। একটু পর পর চোখ খুলে দেখছে ইথানকে।
কিন্তু ইথান মুচকি মুচকি হাসছে অজন্তার দিকে তাকিয়ে। আজ অজন্তা পূর্বের যত রাগ অভিমান ছিল সব চলে গেছে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে অজন্তা। কিন্তু অজন্তা কি করল? ইথানকে এবার নিজের বাহুতে আবদ্ধ করে ফেলল, খুব শক্ত করে জড়িয়ে ধরল। ইথান বুঝতে পারল অজন্তা ঘুমায়নি, ভান করে ছিল শয়তানটা। কিন্তু ইথান অজন্তার থেকে ছুটতে চাই, কিন্তু পারল না। এবার নিজের হাত দুটো দিয়ে ইথান ও জড়িয়ে ধরল। বাকিটা ইতিহাস। পাঠালো। ভয়ে ইথানের আত্মা শুকিয়ে কাঠ, মনে হয় পপি সব বলে দিছে। কিন্তু জয় বলল, বাসর রাতের বিবরণ দিল, ছোট বোনের জামাই হলেও লাজ লজ্জার মাথা খেয়ে বলেই ফেলে। ইথান বলল, ভাইয়া আমি কি করতে পারি? তুমি না হয় তোমার ভাবিকে বুঝাও, বুঝলে ভালো, আর না হলে তোমার ভাবির বাবা মাকে বুঝাও। এবার ইথান পড়ে গেল মহা বিপদে, এর জন্য দায়ী ইথান নিজেই। কিন্তু তারপরও এখন পপির কাছে গেল। পপি বসে ছিল। ইথানকে দেখে দৌড়ে এসে বলল, ইথান তুমি এটা করতে পারলে স্বার্থপরের মতো পালিয়ে আসলে? আমি তো তোমাকে ভালোবাসি, আবার দেখলাম বিয়েও করছো। তাতে আমার কোন তুমি ইথান যতই ভালোবাসো তুমি আমারই। আমাকে ভালোবাসো আর নাই বাসো, তুই শুধু আমার। পপি এই সব কি বলছো? তোমার বিয়ে হয়ে গেছে এখন। তো কি হয়েছে, চল না আমরা পালিয়ে যাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না ইথান। পপি পাগলামি করো না। জয় খুব ভালো ছেলে, যা হয়েছে তা মেনে নাও। তুই ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তুই ছাড়া আর কাউকে মেনে নিতে পারবো না। আমার মধ্যে কি নেই বলো? আমার মতো ভালো আর কেউ তোমাকে বাসতে পারবে না। ইথান পপির কথা শুনে চলে গেল, কিন্তু পপি ইথানকে ডেকে বলল, তুই যদি আমার না হস তাহলে আর কারো হতে দিব না। উপদেশ শ্রোতা বন্ধুরা, কাউকে সুখী দেখে নিজেকে সুখী ভাবার নাম ভালোবাসা। ভালোবাসায় প্রতিশোধের কোনো জায়গা নেই। প্রতিটা ভালোবাসায় তৃতীয় একজন থাকবেই যে কষ্ট পাবে, এটাই পৃথিবীর নিয়ম। সমাপ্ত।